তাহলে আমরা মূলত রেশিও অ্যানালাইসিসটা নিয়ে কথা বলছি। এই টাইটেলটা এমন হতে পারে পরীক্ষায় সত্যি পার্ট সি তে চলে আসলো 10 মার্কসের জন্য, অবশ্যই এটি আমরা উত্তর করব, বিকজ এটার বিশেষ অ্যাডভান্টেজটা হলো 5টা রিকোয়ারমেন্টে 5 দুগুণে 10 মার্কস। যদি কোনো ছাত্র 3টে কারেক্ট করে সে 3 দুগুণে 6 নাম্বার পাবে, 4টা করলে 8 নাম্বার। সো সুখবর হলো মাত্র 10টা সূত্র যদি আমরা মুখস্থ করি, একটু বুঝে নিলেই পাঁচটি কারেক্ট করতে পারবো। এবং এটার আর একটা বিশেষ অ্যাডভান্টেজ হলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেহেতু গত 2 বছর পড়েনি, এবার তোমরা আশা করতে পারো। ঠিক আছে? এবং আমার কেন জানি মনে হচ্ছে এবার তোমাদের সবাই এটি পড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটাকে তোমরা গুরুত্ব সহকারে দেখো। তো আমি আগে আইটেমগুলো বোঝাচ্ছি, দেখো। রেশিও আসলে মূল থিমটা কি? রেশিও মানে হলো অনুপাত। রেশিও ইজ এ কম্পারিজন বিটুইন টু ইকুয়াল থিংস। সমজাতীয় দুটি বিষয়ের মধ্যে সংখ্যাত্মক তুলনাকে মূলত অনুপাত বলা হয়। তুলনা করে দেখাবো দুটো বিষয়ের মধ্যে। যেমন তোমরা বলছো কারেন্ট রেশিও বের করে দেখাও, এটার অর্থ হলো চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ জাস্ট একটা প্রতিষ্ঠান কম্পেয়ার করে দেখবে যে চলতি সম্পদ প্রতিষ্ঠানে কি পরিমাণ আছে আর চলতি দায় কি পরিমাণ আছে। উদাহরণস্বরূপ রেশিওটা এমন হলো 5:1। তাহলে বোঝা গেল এই প্রতিষ্ঠানের সম্পদ আছে 5 টাকার, কিন্তু দায় আছে 1 টাকা। হতে পারে শত শত কোটি টাকা, কিন্তু অনুপাতটা এভাবে দাঁড়িয়েছে। এখন সেটি এই প্রতিষ্ঠানের জন্য ভালো না মন্দ সেটা কম্পেয়ার করতে হবে। প্রত্যেকটা রেশিওর একটা করে স্ট্যান্ডার্ড রেট আছে, সেই রেটটা জানতে হবে আমাদেরকে। প্রত্যেকটা ব্যাখ্যা করবো, আগে আইটেমগুলো দেখো। ইনভেন্টরি হলো গোদামে রক্ষিত, গোডাউনে রক্ষিত মজুত পণ্য, যা প্রতিষ্ঠানের জন্য কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ। চলতি সম্পদ কেন? এখনই যদি আমরা এটা বাজারে সেল করি তাহলে এখনই এটা ক্যাশ টাকায় কনভার্ট হয়ে যাবে। আশিক এবং হৃদয় বলো তো চলতি সম্পদ কোনটাকে বলে? যে সকল সম্পত্তি। স্যার, যে সকল সম্পদগুলো হ্যাঁ, খুব সহজে নগদে রূপান্তর করা যায়। যে সকল সম্পত্তি খুব দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় তাকে চলতি সম্পদ বলা হয়। হ্যাঁ, ও স্যার, বলছে দ্রুত ক্যাশ টাকায় কনভার্ট করা যায়। তাহলে গোডাউনে মজুত পণ্য আছে, ইচ্ছা করলে কিন্তু আমরা বিক্রি করে দিলেই ক্যাশ টাকা হবে, কিছুটা বাকিতে বিক্রি হলেও সেটা কালেকশন করা যাবে। ইনশাল্লাহ 1 বছরের মধ্যে ক্যাশ টাকায় কনভার্ট করা সম্ভব। ক্যাশ টাকা হলো পৃথিবীর সব থেকে তরল সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল মানে বাকিতে পণ্য আগে বিক্রি করেছি, টাকা পাবো, সেই টাকাও আমরা চাওয়া মাত্র পরিশোধ না করলেও ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমরা আদায় করতে সক্ষম। চলতি সম্পদ কাকে বলে? যে সম্পদ 1 বছরের মধ্যে, সাধারণত একটা নির্দিষ্ট অর্থ বছরের মধ্যে ক্যাশ টাকায় রূপান্তর করা যায় তাকে চলতি সম্পদ বলে। ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংকে আর টাকা নেই, বরং আমরা আরো ব্যাংক থেকে লোন নিয়েছি, ব্যাংকের কাছে দায়ী। ব্যাংক ওভারড্রাফট এটি একটি চলতি দায়। ঠিক আছে? ব্যাংক ওভারড্রাফটটা চলতি দায়। হ্যাঁ, কারণ অবশ্যই সাধারণত এটি 1 বছরের মধ্যে পে করতে হয়। অ্যাকাউন্টস পেয়েবল, বাকিতে পণ্য ক্রয় করেছিলাম, আমাদের পাওনাদারেরা আমাদের কাছে টাকা পায়, এটিও আমাকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, এটিও চলতি দায়। তাহলে চলতি সম্পদ সাধারণত একটা অর্থ বছরে যা ক্যাশ টাকায় রূপান্তর করা যায় তাই চলতি সম্পদ। একটা অর্থ বছরের মধ্যে যা অবশ্যই পরিশোধ করতে হয় তাকে চলতি দায় বলে। ঠিক আছে, মহুয়া আক্তার এবং হৃদয় হোসেন বলো দেখি, এই যে প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ, এটা কি সম্পদ নাকি দায়? সম্পদ স্যার। প্রিপেড এক্সপেন্স হলো অগ্রিম খরচ, এটা সম্পদ। যেমন অগ্রিম বাড়ি ভাড়া দিয়ে রাখা আছে। হ্যাঁ, এখন আমি 3 মাসের অগ্রিম বাড়ি ভাড়া দিয়ে বাসায় উঠলাম বা প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করলাম। 1 মাস পরে মনে হলো যে আমি আর কন্টিনিউ করব না, তাহলে ইচ্ছা করলেই কিন্তু আমি 2 মাসের টাকা ফেরত নিতে পারবো। সো এটি সম্পদ হয়ে থাকবে আমাদের। কিন্তু এটিও আমরা কারেন্ট অ্যাসেট বলছি এই কারণে যে আমরা এই টাকাটা 1 বছরের মধ্যে কালেকশন করা সম্ভব। অ্যাক্রুড শব্দের অর্থ হলো বকেয়া। অ্যাক্রুড স্যালারিস মানে বকেয়া বেতন, যা অবশ্যই 1 বছরের মধ্যে তো পরিশোধ করতেই হবে। এর থেকে ডিলে করা কখনোই ঠিক হবে না, এটিও চলতি দায়। ডিউরিং দ্য ইয়ার, সারা বছর জুড়ে সেলস ওয়ার টাকা 8 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করা হয়েছিল। এখন অনেক সময় প্রশ্ন দেখা যায় একটা রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করতে যে দরকার হলো বাকিতে বিক্রয়, কিন্তু প্রশ্নে যে সেলস আছে সেটা নগদ না বাকিতে স্পষ্ট করে লেখা নেই, ওইটাই বাকিতে ধরে নিতে হবে, নিয়ে অঙ্ক করে ফেলতে হবে। অ্যান্ড পার্সেস ওয়ার টাকা 4.5 লক্ষ টাকা, এবং ক্রয় করা হয়েছিল 4.5 লক্ষ টাকার প্রোডাক্ট। ডিটারমাইন, তুমি নির্ণয় করো দ্য ফলোইং রেশিওস, নিচের অনুপাতগুলো বের করে দেখাও। আমি একটা একটা করে সূত্র লিখছি এবং করে করে দেখাচ্ছি। শুরুতেই আমি কারেন্ট রেশিওটা বের করব। বলো সূত্র বলো দেখি মিনারুল ইসলাম।
কারেন্ট রেশিও এর সূত্র কি? পরীক্ষায় যেভাবে করবে, 1 নাম্বার লিখবে কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট মানে চলতি অনুপাত সমান সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই, হলো, হচ্ছে তো, লিবার্টিস কারেন্ট অ্যাসেটকে ভাগ করবে কি দিয়ে? কারেন্ট, কারেন্ট লায়াবিলিটিস। চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করবে, লায়াবিলিটিস। হ্যাঁ, চলতি দায়। আমি যেহেতু মুখে বলছে, লেখাটা অত সুন্দর করে লিখলাম না। সো এখন এই যে কারেন্ট অ্যাসেট বের করে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করবে, ছাত্ররা এটি দুই ভাবে করে। কোনো কোনো ছাত্র এখানে লিখে নেয়, এখানে হিয়ার কারেন্ট অ্যাসেট কোনটা কোনটা সব যোগ করে আইটেমটা লিখে নেয়। আবার কোনো কোনো ছাত্র এখানেই, পেনে যেহেতু পর্যাপ্ত জায়গা থাকে, ইচ্ছা করলে তোমরা এখানেই লিখে নিতে পারবে। ঠিক আছে, কারেন্ট অ্যাসেটের আইটেম কোনটা কোনটা আছে? ইনভেন্টরি, তারপরে বলো ক্যাশটা কি, ক্যাশ। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল, স্যার। চলতি সম্পদ। আর কি আছে দেখো তো? প্রিপেড এক্সপেন্স আছে, কোনটা আছে বলো? প্রিপেড এক্সপেন্স। মানে 4টা বিষয়কে আমরা চলতি সম্পদ হিসেবে পেলাম। নিশ্চয়ই চলতি দায় কোনটা কোনটা আছে? ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি বলতে তোমরা এর আগে, অ্যাকাউন্টস ওভারড্রাফট। পেয়েবল। আর অ্যাকাউন্টস পেয়েবল। আর কোনোটা আছে কি? আছে আরেকটা, দেখো কি আছে বলো? অ্যাক্রুড স্যালারিস, অ্যাক্রুড, স্যালারি। অ্যাক্রুড স্যালারিস মানে বকেয়া বেতন। আমি একটু সংক্ষেপে লিখলাম, তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ কম্পোজ করা। এবার টাকার পরিমাণটা জাস্ট উল্লেখ করে দিতে হবে, পরীক্ষার হলে এভাবেও লিখতে পারবে দুইবার না দেখিয়ে। So, 1,50,000, ক্যাশ টাকা 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, অ্যান্ড ফাইনালি প্রিপেড এক্সপেন্স আছে কত টাকা? আশিকুর রহমান, 10,000 টাকা। 10,000 স্যার। চলতি দায়ের মধ্যে ব্যাংক ওভারড্রাফট আছে 15,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা? 40,000, অ্যান্ড অ্যাক্রুড স্যালারিস আছে 20,000। বলো, যোগ করে বলো কত হয়েছে শারমিন সুলতানা? 2,30,000 উপরেরটা। 2,30,000। নিচে কত আসছে? 75,000। 75,000। এবার এটাকে এটা দিয়ে ভাগ করবে, 1 2 3, 1 2 3, 230কে 75 দিয়ে ক্যালকুলেটর ইউজ করে ভাগ করবে, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি রয়েছে। বলো ক্যালকুলেটর ইউজ করে ভাগ করে কত হয়েছে তোমাদের? স্যার 3.07। 07। অবশ্যই মনে রাখতে হবে এক অংশের সাথে এগুলো তুলনা করতে হয়, এই কারণে 3.07:1। ঠিক আছে, এইটা উত্তর লিখে দিবে। কারেন্ট রেশিও 3.07:1। এটার ব্যাখ্যা হলো, 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য প্রতিষ্ঠানের চলতি সম্পদ আছে 3 টাকা 7 পয়সা, অথচ স্মার্ট বা স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও হলো 2:1। অর্থাৎ 1 টাকা দেনা পরিশোধ করার জন্য 2 টাকা প্রতিষ্ঠানে থাকলে এটা হলো স্মার্ট বা স্ট্যান্ডার্ড রেশিও। কিন্তু এই প্রতিষ্ঠানে 3 টাকা 0.7 পয়সা আছে, মানে প্রচুর অলস ক্যাশ টাকা পড়ে আছে প্রতিষ্ঠানে, হুইচ ইন্ডিকেটস দ্য ইনএফিসিয়েন্সি অফ দ্য ম্যানেজমেন্ট, যা ব্যবস্থাপনার অদক্ষতাকে এনশিওর করে। নিশ্চিত বুঝতে পারছি ইন্ডিকেট করে, বোঝা গেছে? সো এটি হলো কারেন্ট রেশিও। এবার বলে অ্যাসিড টেস্ট রেশিও এর আরেকটা সিনোনিম আমরা বলছি কুইক রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও কে আরেকটা সিনোনিম কি আছে বলো? QUICK, কুইক কুইক রেশিও। রেশিও। মানে কি বাংলা বলো আশিক? তড়িৎ অনুপাত নাকি, বা অগ্নি পরীক্ষা জি স্যার। অনুপাত? জি স্যার, তড়িৎ তড়িৎ বা তরল। বলো বলো, অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও এর বাংলা কি? তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত। এটা সূত্র কি বলো তো? কে বলতে পারবে? তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত আসলে যে সকল সম্পত্তি খুব দ্রুত ক্যাশ টাকায় রূপান্তর করা যায়, 1 বছরের সময় নেবে না, তার থেকেও কম সময়, এবং যে টাকা আমরা চাওয়া মাত্র পরিশোধ করতে বাধ্য থাকিব, তাকে কুইক লায়াবিলিটিস বলে।
অ্যাসিড টেস্ট রেশিও যেটি তোমরা দেখতে পাচ্ছ, মনে রাখতে হবে আপাত দৃষ্টিতে সকল কারেন্ট অ্যাসেটই কুইক অ্যাসেট। এটা সূত্র কি বলো? কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কি হবে? আসি, কুইক কুইক লায়াবিলিটিস। লায়াবিলিটিস। তড়িৎ সম্পত্তিকে তড়িৎ দায় দিয়ে ভাগ করলে, হ্যাঁ, অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও পাওয়া যায়। তাহলে এটি সূত্র। তাহলে প্রশ্ন হলো কুইক অ্যাসেট আর কারেন্ট অ্যাসেটের মধ্যে পার্থক্যটা কি? আশিক, সকল কারেন্ট অ্যাসেটই কুইক অ্যাসেট তার শুধুমাত্র তবে দুইটা আইটেম ব্যতীত। কি কি বলতো? একটা হলো ইনভেন্টরি, আর আর একটা হলো প্রিপেড এক্সপেন্স। কোন দুইটা আইটেম ব্যতীত মনে আছে তো তোমাদের? এই দুটো ব্যতীত, এই দুটো ছাড়া কেন বলো তো? ইনভেন্টরি আর প্রিপেড এক্সপেন্স। এক্সপেন্স। মানে আমরা যে আইটেমগুলো 1 বছরের মধ্যে ক্যাশ টাকায় রূপান্তর করতে পারবো বলে কারেন্ট অ্যাসেট ভাবলাম, তাদের সবাই কুইক অ্যাসেট। শুধুমাত্র দুইটা জিনিস কুইক অ্যাসেট হতে পারে না, একটা হলো ইনভেন্টরি, গোডাউনে রক্ষিত মজুত পণ্য, আর একটা হলো প্রিপেড এক্সপেন্স। কিন্তু কেন পারে না? ব্যাখ্যাটা কি, কে বলতে পারবে? এর কারণ, কারণ হলো ইনভেন্টরি, গোডাউনে রক্ষিত মজুত পণ্য ইচ্ছা করলেই আমরা যে নগদে বিক্রি করতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। হতে পারে এটা প্রথমত বাকিতে বিক্রয় হতে পারে, তাহলে বাকিতে বিক্রি করতে গেলে একটা ধাপ জড়িত। বাকিতে বিক্রি করতে করার পর টাকা কালেকশন, সকল টাকা কালেকশন করা সম্ভব হয় না, কিছুটা অনাদায়ী হয়ে যায়। কারণ এখানে অনেকগুলো স্টেপ জড়িত, এই কারণে ইচ্ছা করলেই খুব দ্রুত ক্যাশ টাকায় কনভার্ট করা যাচ্ছে না। বুঝতে পারছো? এই কারণে এটিকে কুইক অ্যাসেট বলা যাবে না। একইভাবে প্রিপেড এক্সপেন্স, ঠিক আছে, প্রিপেড এক্সপেন্স অগ্রিম খরচ, অগ্রিম বাড়ি ভাড়া 1 বছরের জন্য পে করে রেখেছো। একটা দোকান ভাড়া নিতে হলেও তোমরা জানো অ্যাডভান্স দিতে হয় 10 লক্ষ টাকা। এখন হঠাৎ মনে হলো আর ব্যবসা করবে না, কিন্তু 10 লক্ষ টাকা তুমি যে এমন না যে চাওয়া মাত্রই তুমি ফেরত পাবে, এর কোনো গ্যারান্টি নেই। কারণ মালিক পক্ষ হয়তো বললো পরবর্তীতে এটি আমি ভাড়া দিব, তার কাছ থেকে টাকা নিয়ে তারপর আপনাকে দিব। তো বিষয়টা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার সাথে জড়িত। বিধায় এই দুটো খরচকে কারেন্ট অ্যাসেট 1 বছরের মধ্যে ক্যাশ টাকায় রূপান্তর করতে পারবো এটা ভাবতে পারলেও তাৎক্ষণিকভাবে পারবো না, এটা স্বীকার করতে হবে। কাজে এই দুটো বাদে বাকি আইটেমগুলো যোগ করতে হবে। অনেক ছাত্র যেটি করে, কারেন্ট অ্যাসেট থেকে এই দুটো বিয়োগ করে। তো বিয়োগ করবে নাকি ওই দুটো ব্যতীত যেগুলো আছে সেগুলো যোগ করবে? কোনটা স্মার্ট? ক্যাশ টাকা যোগ করলাম, অ্যাকাউন্ট রিসিভেবলকে নিলাম, প্লাস আর কোনোটা আছে নাকি আসি? আর নেই মনে হয়, দুইটা আইটেম ছিল শুধু, ক্যাশ টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল। আর কুইক লায়াবিলিটিস এর মধ্যে যে সকল দায় চাওয়া মাত্র আমরা পরিশোধ করতে বাধ্য তাকে কুইক লায়াবিলিটিস। প্রশ্ন হলো অ্যাকাউন্টস পেয়েবল, যেমন পাওনাদার, বাকিতে পণ্য ক্রয় করেছিলাম, টাকা চাওয়া মাত্র এখন আমি পরিশোধ করতে বাধ্য। তাহলে ব্যাংক ওভারড্রাফটটা ব্যতীত আর সকল চলতি দায়ী মনে রাখতে হবে। সকল কারেন্ট লায়াবিলিটিস কুইক লায়াবিলিটিস, শুধুমাত্র ব্যাংক ওভারড্রাফট ব্যতীত। কিন্তু কেন? ব্যাংক জমা অতিরিক্ত কি ব্যাংক চাওয়া মাত্রই কি আমরা টাকা দিতে বাধ্য নই? আসলে ব্যাংক কখনো ব্যবসায়ীদেরকে চাওয়া মাত্র টাকা চাই বটে, কিন্তু এমন কোনো প্রেশার তারা ক্রিয়েট করবে না যে তোমাকে এখনই পে করতে হবে, তুমি একটু টাইম ডিলে করার সুযোগ আছে, তোমরা জানো। তো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক যেহেতু একটু ফ্লেক্সিবল, তোমাকে একটু সুযোগ দিবে, এই কারণে এটি 1 বছরের মধ্যে পে করতে হলেও চাওয়া মাত্র পরিশোধ করতে হবে না। বিধায় এই ব্যাংক ওভারড্রাফট ব্যতীত আর যত কারেন্ট লায়াবিলিটিস ছিল তার সবাই কুইক লায়াবিলিটিস। মনে থাকবে আশিকুর রহমান? তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাক্রুড স্যালারিস, মানে বকেয়া বেতন। তাহলে কি বোঝালাম এতক্ষণ বলো তো? বললাম কারেন্ট অ্যাসেট। কুইক অ্যাসেটস মানে হচ্ছে, হ্যাঁ বলো, জি স্যার, কারেন্ট অ্যাসেট আর কুইক অ্যাসেটের মধ্যে পার্থক্য বলো আসি। সকল কারেন্ট অ্যাসেটসই কুইক অ্যাসেটস, তবে ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স ব্যতীত। আর কুইক লাইবিলিটিস কারেন্ট লাইবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বিয়োগ করলে হবে অথবা বাদ দিতে হবে। অথবা ব্যাংক ওভারড্রাফটটা বাদে বাকি আইটেমগুলো যোগ করে নাও। ওটা যেহেতু কুইক জি স্যার। লায়াবিলিটিস না, ওইটা বাদে আমি যেমন যোগ করেছি অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাক্রুড স্যালারিস। কারণ যারাই কারেন্ট লায়াবিলিটিস ছিল তারাই তো কুইক লায়াবিলিটিস, শুধু ব্যাংক ওভারড্রাফটটা মাথার মধ্যে আনা যাবে না। অনেকে কারেন্ট লায়াবিলিটিস লিখে ব্যাংক ওভারড্রাফট বাদ দেয়।
অনেকে ওইটা বাদে বাকি আইটেম গুলো যোগ করে নেয়। বোথ আর রাইট অ্যাপ্রোচ, যেটা মন চায় সেটা করতে পারে। ওকে, সো অ্যাকাউন্টস পেয়েবল হলো 40,000 টাকা। অ্যাক্রুড স্যালারিজ আছে কত টাকা একটু দেখে নিচ্ছি, 20,000। তাহলে উপরে হলো 70,000, নিচে হলো 60,000। বল আশিক, 7কে 60 দিয়ে ভাগ করে কত হয়? 1.16, মানে 17 হবে স্যার। 17:1। তাহলে এটি উত্তর করে আসবে সবসময় এক অংশের সাথে এটি তুলনা হবে, 1.17:1। ব্যাখ্যা: তাৎক্ষণিকভাবে 1 টাকা দেনা পরিশোধ করার জন্য 1 টাকা 17 পয়সা অ্যাভেলেবেল আছে। সে যদি কমেন্ট লিখতে হয় তাহলে লিখতে হবে অ্যাজ বিকজ দ্য স্ট্যান্ডার্ড রেশিও অফ এসি টেস্ট ইজ 1:1। হ্যাঁ, যেহেতু এসিড টেস্ট রেশিওর স্ট্যান্ডার্ড মান হলো 1:1, and this organization acid test ratio is 1.17:1, that is almost কি গুড। ঠিক আছে, এটা কিন্তু প্রায় ভালো। তার মানে দিস অর্গানাইজেশন ইজ গোয়িং অন স্মুথলি। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা ঠিকঠাক চলছে আর কি। ইটস ইন্ডিকেট এ গুড, হ্যাঁ, দ্য এফিসিয়েন্সি অফ দ্য ম্যানেজমেন্ট, এটা ব্যবস্থাপনা দক্ষতাকে নির্দেশ করে। অনেকভাবে লিখতে পারবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সবসময় বলতে হবে যে এই প্রতিষ্ঠানের সবগুলো যদি একইভাবে সহজ করে লিখতে চাও তাহলে এইভাবে লিখবে। ঠিক আছে, এই প্রতিষ্ঠানের অ্যাসিড টেস্ট রেশিও হলো 1.17:1। দ্য অ্যাসিড টেস্ট রেশিও অফ দিস অর্গানাইজেশন ইজ 1.17:1, হুইচ ইন্ডিকেটস মানে যা নির্দেশ করে দ্য এফিসিয়েন্সি অফ দ্য ম্যানেজমেন্ট আর গুড সাইন ফর দ্য অর্গানাইজেশন, বিকজ দ্য স্ট্যান্ডার্ড রেশিও অফ অ্যাসিড টেস্ট ইজ 1:1। কি বললাম বলো তো? এই 3 লাইন ব্যাখ্যা হিসেবে লিখতে হবে। যদি প্রশ্নকর্তা তোমার কাছে উত্তর শুধু অনুপাত না জানতেছে, একই সাথে বলে কমেন্ট লিখতে হবে, তাহলে প্রত্যেকটার আদর্শ মান লিখতে হবে এবং তার পাশে কমেন্ট লিখতে হবে। তো লেখার নিয়মটা কি বুঝতে পারছো? আমি মুখে যা বলেছি প্রত্যেকটার জন্য এই ব্যাখ্যাটা বারবার রেকর্ডিংটা শুনে লিখে নেবে। বুঝতে পারছো আশিকুর রহমান? এরপরে আছো আসলে সব থেকে ইম্পর্টেন্ট যেটি মনে রাখবে, জি স্যার। অনুপাতের অঙ্ক পড়লে এই 3টে পড়বেই। আর 2টা পরিবর্তন হতে পারে, কিন্তু এই 3টা রেশিও পড়বেই পরীক্ষায়। কারেন্ট, অ্যাসিড টেস্ট বা কুইক রেশিও, আর ইনভেন্টরি টার্ন ওভার রেশিও। ইনভেন্টরি টার্ন ওভার রেশিও শব্দটার অর্থ হলো মজুদ আবর্তন অনুপাত। বাংলা কি বলেছি? মজুদ আবর্তন আবর্তন। একটা নির্দিষ্ট আবর্তন অর্থ অনুপাত। বছরে একটা গোডাউনের মজুদ পণ্য কতবার বিক্রি হবে, কতবার আবর্তন করবে, মুভিং করবে, ঘোরাঘুরি করবে, এটাতে 1:1 লেখা যাবে না, এখানে উত্তরের শেষে বার শব্দটা লিখতে হবে, ইংলিশে টাইমস লিখতে হবে। প্রশ্ন হলো স্যার উত্তরে কখন টাইমস লিখবো, কি করে বুঝতে পারবো পরীক্ষায়? যেখানে টার্ন ওভার শব্দটা থাকবে, টার্ন ওভার, যেমন 3 নাম্বার ইনভেন্টরি টার্ন ওভার, 4 নাম্বার অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, অ্যাকাউন্টস পেয়েবল টার্ন ওভার। এর অর্থ হলো একটা নির্দিষ্ট অর্থ বছরে মজুত পণ্য কতবার আবর্তন করবে, গোডাউনে যে মজুত পণ্য আছে এটা কতবার সেল হবে। ঠিক আছে, সো তার মাত্রাকে নির্দেশ করবে। যাই হোক, আসো 3 নাম্বারের সূত্রটা আমরা কে কে পারি দেখি, বলো। কস্ট অফ গুড সোল্ড বাই এভারেজ ইনভেন্টরি। ইনভেন্টরি টার্ন ওভার রেশিও, মজুদ আবর্তন অনুপাত, মজুদ পণ্য প্রতিষ্ঠানে কতবার ওঠানামা করে। সূত্র কি বলো? আমি একটু সূত্রটা এখানে ধরছে না বিধায় আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ কস্ট অফ গুডস গুড সোল্ড সোল্ড। গুড সোল্ড মানে কি বলো তো বাই দেখি? বিক্রিত পণ্যের ব্যয়, ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। ইনভেন্টরি। ব্যাখ্যাটা বুঝে নাও। কস্ট অফ গুড সোল্ড শব্দটার অর্থ হলো বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ একটি প্রোডাক্টকে বাজারে বিক্রয়ের পূর্ব পর্যন্ত তার এগেনস্টে যত খরচ হয়েছে, সকল খরচের সমষ্টিকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। ছোট্ট উদাহরণ, মার্কেটটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনলাম সাপোজ 10 টাকা দিয়ে। ঠিক আছে, এটা আমি মৌসাকে বিক্রি করতে চাই, ট্রান্সপোর্টেশন খরচ আছে এর পিছনে, পার মার্কেটে আরো 2 টাকা, 12 টাকা। যদি 10 টাকায় পার্চেস করি তাহলে 10 আর 2 12 টাকা। তাহলে বিক্রয়ের আগ পর্যন্ত যদি 12 টাকা খরচ হয়, অথবা গভর্নমেন্টকে যদি আমি আরো 1 টাকা ভ্যাট দিয়ে থাকি, 13 টাকা,
তাহলে 13 টাকার এই প্রোডাক্টটা আমি যদি এখন মার্কেটে 15 টাকায় বিক্রি করি, বলো তো কস্ট অফ গুডস সোল্ড কত টাকা হবে? 13 টাকা, স্যার। 13 টাকা হবে। অর্থাৎ একটি প্রোডাক্টকে বাজারে বিক্রয়ের পূর্ব পর্যন্ত তার এগেনস্টে যত খরচ হয়, সব খরচের সমষ্টিকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এখন প্রশ্ন হলো, যদি কোনো প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় উল্লেখ করা না থাকে তাহলে কি করবো? তখন ধরে নিতে হবে ক্রয় মূল্যটাই বিক্রিত পণ্যের ব্যয়। কেন আশিকুর রহমান? কারণ মনে করো কোনো খরচই হয়নি, খুলনা নিউ মার্কেট থেকে কিনেছো, আবার খুলনা নিউ মার্কেটেই তোমার ব্যবসা প্রতিষ্ঠান, অন্য কোনো খরচ হয়নি, যত টাকা দিয়ে কিনছো তত টাকাই আবার মার্কেটে রিসেল করার সুযোগ রয়েছে। হ্যাঁ, তাহলে কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে আনুষঙ্গিক খরচ না থাকে তখন ক্রয় মূল্যটাকেই বিক্রিত পণ্যের ব্যয় ভাবার সুযোগ রয়েছে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? কস্ট অফ গুডস সোল্ড 4,50,000 জি, টাকা দিয়ে এখানে পারচেস প্রাইস। অ্যাভারেজ ইনভেন্টরি শব্দের অর্থ হলো গড় মজুত পণ্য। গড় মজুত পণ্য বের করার অ্যাকচুয়াল সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। ওপেনিং মানে প্রারম্ভিক বা বিগিনিং ইনভেন্টরি, মানে বছরের শুরুতে গোডাউনে কত টাকা মজুত পণ্য ছিল, প্লাস বছরের শেষে গোডাউনে কত টাকার মজুত পণ্য আছে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ ইনভেন্টরি। যদি কোনো প্রশ্নে বিগিনিং এবং ওপেনিং দুইটাই থাকে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু যেহেতু এই প্রশ্নে শুধুমাত্র একটা ইনভেন্টরি আছে এবং এটির নাম হলো ক্লোজিং ইনভেন্টরি, কারণ এটা ট্রায়াল ব্যালেন্স। মনে রাখবে, ট্রায়াল ব্যালেন্স বা ব্যালেন্স শিটে যেটা আছে এটা সবসময় ক্লোজিং, সমাপনী, বিগিনিং থাকলে প্রশ্নে লেখা থাকবে। যেহেতু একটা ইনভেন্টরি আছে কাজেই 2 দিয়ে ভাগ করা যাবে না, ওইটাকেই অ্যাভারেজ ভাবতে হবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? তাহলে বলো আশিকুর রহমান, কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে? যদিও কোনো কোনো রাইটার সেলস এর টাকা 8 লাখ, এখন 8 লাখ টাকার মধ্যে কত টাকা প্রফিট আছে এটি তো আমরা জানি না, তাই না? এই কারণে পারচেস প্রাইসটাকেই আমি কস্ট অফ গুডস সোল্ড বলে দিচ্ছি সরাসরি। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড মানে 4.5 লক্ষ টাকা পারচেস প্রাইস। অ্যাভারেজ ইনভেন্টরি বলতে গোডাউনে রক্ষিত যে 1,50,000 টাকা। এবার দেখো, 1 2 3 4, 1 2 3 4, 15কে 45 দিয়ে ভাগ করলে 3 15 45, উত্তর কত? 3 টাইমস। এখন পরীক্ষায় যদি প্রশ্ন হয় এইটার কমেন্ট লেখো, মনে রাখতে হবে ইনভেন্টরি টার্নওভার রেশিও এর আদর্শ মান কত, এটি পরীক্ষায় পড়েছিল 1 নম্বরের জন্য। তো অনেক অনেক ভাবে লিখেছে এটা, আসলে এটা নির্ভর করে ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য মজুত পণ্য আবর্তন হবে কম, বড় প্রতিষ্ঠানের জন্য বেশি সংখ্যক হবে, অথবা ছোট প্রতিষ্ঠানের অনেক সময় বারবার বেচা কেনা হয়, ছোট প্রতিষ্ঠানের বেচা কেনা, বড় বড় প্রতিষ্ঠানের বেচা বিক্রিটা কম হয়। তারা হ্যাঁ, বুঝতে পারছো? এই কারণে এটা, এর আদর্শ মান ডিরেক্ট কোনো বইয়ের লেখা নেই, তবে কোথাও কোথাও ইন্ডিকেট করা আছে 6 to 8 টাইমস এটার আদর্শ মান ভাবা হয়ে থাকে। যদিও এটা ছোট বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা আদর্শ মান ভ্যারাইটি হতে পারে, মানে বৈচিত্র্যতা দেখা দিতে থাকতে পারে। আমি কি বোঝাতে পারছি আশিকুর রহমান? তাহলে আদর্শ মান 6 to 8 টাইমস কোথাও কোথাও উল্লেখ করা আছে, যদিও এটা সুনির্দিষ্ট করে বলা অত্যন্ত ডিফিকাল্ট এবং কোনো বই সেটা বলতে পারেনি। এই কারণে এই প্রশ্নটা করার আগে ভাবা দরকার ছিল। তাহলে এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা উত্তর কি হবে? না হবে, লিখতে হবে ছোট ছোট প্রতিষ্ঠান এবং বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ইনভেন্টরি টার্নওভার রেশিওটা একই হবে না। সাধারণত ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ঠিক আছে, 3 4 বারও হতে পারে, বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে 6 to 8 টাইমস বা তারও বেশিও হতে পারে। আরো ভালো হবে একটু বইটা দেখে নিয়ে দেখবে কোনো কোথাও কোনো লেখাটা পাও কিনা খুঁজে। ওকে, আরো 2টা সূত্র আছে, আমি সূত্রটা নিয়ে কথা বলতে চাচ্ছি। একটি হলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা সূত্র বলা আশিকুর রহমান দ্রুত, অল্প সময়ের মধ্যে 2টা শেষ করব। ক্রেডিট সেলস বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এখন অনেক ছাত্র এটি পরীক্ষায় সূত্র ভুলে যায়, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এটা সূত্র ভুলে যায়। প্রশ্ন হলো স্যার আমরাও তো ভুলে যাই, তাহলে এটা মনে রাখার টেকনিকটা কি? মনে রাখার টেকনিক হলো অ্যাকাউন্ট রিসিভেবলটা সৃষ্টি হয় কিভাবে? বাকিতে পণ্য বিক্রি না করলে তো আর দেনাদারের কাছে টাকা পাওয়া যায় না। এই কারণে এটি রুলস হলো যে এই এই লাইনের মধ্যে সূত্রটা লেখা থাকে। অ্যাকাউন্ট রিসিভেবল শব্দটার সৃষ্টি হয়েছে বাকিতে বিক্রয়ের ফলে।
এই কারণে উপরে আশিক বলছে ক্রেডিট সেলস, কোন কোন বইয়ে লেখা আছে নিট সেলস। হ্যাঁ, ধার বাকিতে বিক্রয় ডিভাইডেড বাই কি হবে বলো? ক্রেডিট সেলস, বলো আশিক, ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, এভারেজ। বলো ব্যাখ্যা বলো অ্যাকাউন্ট রিসিভেবল। আমি একটু সংক্ষেপে লিখলাম, একটু খেয়াল করো। ক্রেডিট সেলস শব্দটার অর্থ হলো বাকিতে বিক্রয়, কিন্তু প্রশ্ন হলো যদি কোনো প্রশ্ন বাকিতে বিক্রয় না থাকে, তখন যে বিক্রয়টা উল্লেখ করা আছে এটাকে বাকিতে ধরে নিতে হবে। ডিউরিং দ্য ইয়ার, সারা বছর জুড়ে বিক্রয় ছিল 8 লক্ষ টাকা, এটা নগদে না বাকিতে নয়, এটা স্পেসিফাইড, ধরে নিতে হবে এটি বাকিতে বিক্রয় 8 লক্ষ টাকা। অ্যাভারেজ অ্যাকাউন্ট, যেখানে অ্যাভারেজ আছে সেখানে মনে রাখতে হবে প্রারম্ভিক আর সমাপনী দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। অর্থাৎ এই প্রশ্নে যদি অ্যাকাউন্ট রিসিভেবল, ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল দুইটাই থাকতো, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে নিতাম। কিন্তু যেহেতু মেজরিটি অঙ্কে একবারই অ্যাকাউন্ট রিসিভেবল আছে, শুধু সমাপনীটা আছে, কাজে একটা লিখলে তখন আর 2 দিয়ে ভাগ করা যাবে না, 50,000 টাকা আছে। 1 2 3 4, 1 2 3 4 5, কত হয়? 5 1 5, হাতে থাকে 5 5 16 80। হ্যাঁ, উত্তর কত হয়েছে বলো? অ্যাকাউন্ট রিসিভেবল জি টার্ন স্যার। ওভার রেশিও 16 বার। স্বভাবতই বুঝতে পারছো, যেখানেই প্রশ্নে টার্ন ওভার লেখা থাকবে সেখানে উত্তরে টাইমস শব্দটা লিখতে হবে। এবার আসো অ্যাকাউন্টস পেয়েবল টার্ন ওভার রেশিও, মিনারুল ইসলাম, ঠিক আছে, এবং শাহরিয়ার তানভীর, তোমরা দুইজন এটা সূত্র বলো তো। অ্যাকাউন্টস পেয়েবল মানে কিভাবে সৃষ্টি হয়? আমি এখানেই কারেকশন করে লিখে দিচ্ছি, হ্যাঁ, স্যার বলো। আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি, সে কারণে আমাদের কাছে টাকা পাবে। তাহলে বুঝতে পারছো যে সূত্রটা এই প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ আছে। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, ঠিক আছে, কতবার দিতে হবে? পাওনাদার আবর্তন অনুপাত, আর আগেরটা ছিল দেনাদার আবর্তন অনুপাত। মানে একটা নির্দিষ্ট অর্থ বছরে দেনাদারের কাছ থেকে আমরা, হ্যাঁ, কতবার দেনাদার সৃষ্টি হলো বা কতবার পাওনাদার সৃষ্টি হলো, বিষয়টা এটা, নাকি কতবার দেনাদারকে টাকা পে করলাম আর কতবার পাওনাদারের কাছ থেকে টাকা পেলাম, বলো তো কোনটা? অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আর অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও সূত্র কি হবে তাহলে? শাহরিয়ার তানভীরের কাছে প্রশ্ন পার্সেস করেছিলাম, বাই ক্রেডিট সেলস নাকি পার্সেস ক্রেডিট বাই পার্সেস? ক্রেডিট। পেয়েবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, তার মানে ক্রেডিট পার্সেস বাকিতে ক্রয় ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। ব্যাখ্যা দিব বিস্তারিত, সময় কম, 2 মিনিটের মধ্যে লাইন কেটে যাচ্ছে, এই কারণে অঙ্কটাকে শেষ করে নিতে হচ্ছে। তারপরে আমি সময় পেলে প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি একটু। ক্রেডিট পার্সেস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল, বাকিতে ক্রয় কি প্রশ্ন কোথাও লেখা আছে? বলো মিনারুল এবং কিয়া আমিন, এই প্রশ্নে কোথাও কি বাকিতে পণ্য বিক্রয় লেখা আছে? ক্রয় লেখা আছে, পার্সেস ওয়ার টাকা 4,50,000। না স্যার। ওই পার্সেসটাকে ক্রেডিট পার্সেস ভাবতে হবে। অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল মানে হলো ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট পেয়েবল, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা যদি না থাকে তাহলে শুধু ক্লোজিংটাকেই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল আর আইটেম হিসেবে ভাবা যাবে। 40,000 টাকা। 1 2 3, 1 2 3, 4 1 4, 4 1 4, 101 পয়েন্ট সামথিং, কত হয় আশিকুর রহমান? একশো স্যার এক পয়েন্ট 112.5। ও, একটু মিস্টেক হয়েছে, তাহলে 112.5। হ্যাঁ, উত্তরে কি জি লিখতে হবে স্যার। বলো তো? এত বার, এত টাইমস। এবার এগুলো প্রত্যেকটার আদর্শ মান আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। সো তোমাদের জন্য 1 মিনিটে আমি ছোট্ট একটি পরামর্শ দিচ্ছি, সেটি হলো, যেহেতু বলছি রেশিও অ্যানালাইসিস এবছর পড়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে শাহরিয়ার তানভীর যারা উইক স্টুডেন্ট, থিওরিটিক্যাল প্রশ্ন লিখে অনেক সময় 3 পেজ লিখে 6 নাম্বার 7 নাম্বার পেলে 10-এ,
কিন্তু অনুপাতে যদি পাঁচটার মধ্যে তিনটাও কারেক্ট করতে পারে, তিন দিকে 6 নাম্বার পেয়ে যাচ্ছে। পাঁচটাই কারেক্ট করতে পারবে, কোনো সমস্যা নেই, খুবই সহজ ব্যাপার। এ পর্যন্ত রেশিও থেকে যত প্রশ্ন পড়েছে সব প্রশ্ন 10টা সূত্রের মধ্যে সীমাবদ্ধ আছে। দেখো উপরের প্রশ্নটাও যে 5টা সূত্র, আবার ম্যানেজমেন্টে 18 সালে যে 5টা প্রশ্ন পড়লো, একই 5টা রিকোয়ারমেন্ট, সেম প্রশ্ন, ডিজিট সেন্স। আচ্ছা, আবার দেখো ম্যানেজমেন্ট 19 এবং অ্যাকাউন্টিং 2016 সালে যে প্রশ্ন পড়লো, সেখানে কারেন্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল, তিনটে মিলে গেছে, দুইটা নতুন এসেছে। আচ্ছা, এরপরে দেখো জুন 2022 সালে লাস্ট যে প্রশ্নটা পড়েছে, সেখানে কারেন্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার, একটা নতুন এসেছে গ্রস প্রফিট রেশিও। তাহলে সব মিলে 8টা সূত্র, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, হ্যাঁ 10টা সূত্র টোটাল এই পর্যন্ত প্রশ্ন এসেছে। আমি পরবর্তী ক্লাসে 5টা ফর্মুলা সুন্দর করে বোঝাবো এবং একই সাথে 10টা রেশিওর প্রত্যেকটার আদর্শ মান